এই পিঠা বানাতে লাগবে না কোনো চালের গুঁড়ো, লাগবে না কোনো আটা ময়দা। কি সুন্দর করে কত সহজে এই পিঠা বানাবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধু দেখবেন, শিখবেন আর নিজেরা বানিয়ে টেস্ট করবেন। দেখবেন কত মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আর আজকে আমি আপনাদের জন্য আমার শীতকালীন পিঠাপুলি সিরিজের আরেকটি পর্ব নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম নরম সফট তুলতুলে রসে ভরা দুধ সারস পিঠা বানাতে পারেন। নামটা শুনে অনেকেই ভাবছেন দুধ সারস পিঠা। হুম, আজকের এই রেসিপিটা কিন্তু একদম ভিন্ন রকমের রেসিপি। লাগবে না কোনো চালের গুঁড়ো, লাগবে না কোনো আটা ময়দা। সো চলুন শুরু করি। দুধ সারস পিঠা বানানোর প্রথম এবং সবচেয়ে মোস্ট যে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছে সুজি। আজকে আমরা সুজি দিয়ে দুধ সারস পিঠাটা তৈরি করব। সো আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কোন ব্র্যান্ডের বেকিং পাউডারটা ব্যবহার করি। আমি সব কিছুই আসলে শেয়ার করছি, কারণ অনেকেই জানতে চান যে কোন ব্র্যান্ডেরটা ব্যবহার করি, কর্নফ্লাওয়ার কোনটা ব্যবহার করি। সো আজকে আমি ডিটেলসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর এখন দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদমই কম হবে, আমি 1/2 চামচের মতো বেকিং সোডা এখানে ব্যবহার করেছি। আর এখন এই শুকনো উপকরণ সব কিছু ভালো করে মিক্স করে নিব। আমার সব কিছু যখন একটু ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ব্যবহার করছি চিনি। চিনির পরিমাণটা আপনারা একটুখানি বুঝে দিবেন, কারণ এটা টেস্ট বার্ডের উপর ডিপেন্ড করে। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিবেন। কিন্তু আমার কাছে মনে হয় আমি যতটুকু ব্যবহার করেছি অতটুকু সুজির জন্য এই পরিমাণ চিনি এনাফ। আর এখন আমি এখানে ব্যবহার করছি ডিম। আমি এখানে একটি ডিমই ব্যবহার করব। সো এখন সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটুখানি তেল ব্যবহার করেছি, অলমোস্ট 2-3 চামচের মতো তেল আমি এখানে ব্যবহার করেছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে এই যে চিনির যে দানা রয়েছে সেটা আর না থাকে। সো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটুখানি ক্লিপ আসলে মিস করে গিয়েছি। আমি কিন্তু এই মিশ্রণটা যখন আমি আসলে মিশাচ্ছিলাম তখন কিন্তু এখানে দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু পিঠার অথেন্টিসিটির জন্য আসলে আমার মনে হয় দুধটাই ব্যবহার করবেন, সেটা খেতে খুব ভালো লাগে। অ্যান্ড দুধ দিয়ে হচ্ছে আমি সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন, যেহেতু সুজি এটা কিন্তু আরেকটু ফুলে উঠবে। সো আমি কিন্তু এটাকে অলমোস্ট 10 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম আর এখন আমি এটাকে স্টিম করব। আমরা বেসিক্যালি পুডিং যেভাবে স্টিম করি ওভাবেই হচ্ছে আমি এটাকে স্টিম করছি। আমি কিন্তু সম্পূর্ণ পিঠাটা আজকে রাইস কুকারে তৈরি করব। সো আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি রাইস কুকারের পটের মধ্যে একটুখানি পানি ব্যবহার করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর তারপর হচ্ছে পিঠাটাকে স্টিম করতে রেখে দিয়েছি। আমার অলমোস্ট 30 মিনিটের মতো লেগেছে এই পিঠাটা পুরোপুরি স্টিম হয়ে আসতে। সো ওখানে আমার পিঠাটা আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি যে দুধ সারস পিঠার যে দুধের মিশ্রণটা সেটা এখন তৈরি করব। আর সেটা আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে অলমোস্ট 1/2 কেজির বেশি দুধ নিয়েছিলাম। সাথে একটুখানি তেজপাতা, দারচিনি, এলাচিও এখানে ব্যবহার করেছি। এই গরম মশলাগুলো ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি কিন্তু এখানে গুড়টা আজকে একদম ডিরেক্টই ব্যবহার করেছি। আমার যে দুধটা সেটা কিন্তু ফেটে যায়নি বা কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমি দুধটা হচ্ছে দিয়ে তারপর রাইস কুকারটা অন করে দিয়েছি। এখন দুধ এবং গুড়টাকে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিব। আপনাদের মধ্যে যাদের মনে হতে পারে যে গুড়টা আসলে দুধে দিলে দুধটা আসলে ছানা ছানা বা একটু ফাটা হয়ে যায়, সো ওইটা আপনাদের খেতে ভালো লাগবে না, তারা কি করবেন, গুড়টাকে আগে একটু পানি দিয়ে বা দুধ দিয়ে হচ্ছে এটাকে একটু গলিয়ে নেবেন। গলিয়ে তারপর হচ্ছে এই মিশ্রণটাতে ব্যবহার করবেন, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যে গুড়টা ব্যবহার করি সেটা আসলে খুব ভালো আমার কাছে মনে হয়েছে। আমি যখন ডিরেক্ট এটা ব্যবহার করি কোনো রকম কোনো সমস্যা হয় না।
তাই আমি আসলে ডিরেক্টই ব্যবহার করি। আর এখানে আমি এই দুধটাকে কিন্তু আরেকটু ঘন করার জন্য আমি কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করেছি। সো ওখানে আমার যে দুধের মিশ্রণটা আছে সেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদের সাথে দুধ সারস পিঠার যে পিঠাটা আছে সেটা আসলে কেমন হয়েছে সেটাই শেয়ার করতে যাচ্ছি। সো এখানে আমার পিঠাটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। অলমোস্ট 30 মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি সময় রেখে ঠান্ডা করে তারপর হচ্ছে এটাকে মোল্ড আউট করে নিবেন। এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট থাকে। সো এটাকে ঠান্ডা করার পরেই হচ্ছে মোল্ড আউট করতে হবে। কারণ আপনি যদি গরম, গরম এই পিঠাটা মোল্ড আউট করতে যান, সেক্ষেত্রে পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সফট হয়েছে। আর এটা কিন্তু আরেকটুকু ফুলে উঠেছে। যতটুকু মিশ্রণ ছিল তার থেকে কিন্তু অনেকটুকু এটা ফুলে উঠেছে। সো একদম বলা যায় কেকের মতোই আসলে। সো এখন আমি এই পিঠার উপরেই হচ্ছে আমি যে দুধের মিশ্রণটা তৈরি করেছি সেটা সুন্দর করে হচ্ছে ঢেলে দিব। দুধ আর গুড়ের যে মিশ্রণটা আছে এটা কিন্তু খুব বেশি উত্তপ্ত গরম নয়। এটা উষ্ণ গরম অবস্থায় আছে। এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি আমি আর তারপর হচ্ছে এই পিঠার উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। পিঠার উপরে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পিঠার সম্পূর্ণ গায়ে হচ্ছে এটা লেগে থাকে। কারণ এই পিঠাটা কিন্তু এই দুধটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিবে। সো ওইভাবেই হচ্ছে দুধটা আপনারা এই পিঠার উপরে দিবেন। এই তো আমার দুধ সারস পিঠা কিন্তু পুরোই রেডি হয়ে গিয়েছে। এখন শুধু একটু গার্নিশিং করব সৌন্দর্যের জন্য আর এটাকে একটু অ্যাবজর্ব হতে দিব। পিঠাটা যখন একটু দুধটা টেনে নিবে তখন দেখবেন পিঠাটা কিন্তু আরও বেশি নরম এবং তুলতুলে হয়ে যাবে। আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো আমার সাথেই থাকবেন। এখন ছোট্ট করে একটু বলে রাখি, যারা এই পিঠাটা আমার মতো এরকম বড় বানাতে চান না, চান কাপে বানাতে, তারা কিন্তু যে কোনো চায়ের কাপে কিংবা ছোট ছোট স্টিলের বাটিতেও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। প্রসেসটা কিন্তু একই থাকবে, শুধুমাত্র আপনারা এটাকে চায়ের কাপে কিংবা ছোট স্টিলের বাটিতে দিলে সেখানে দেখা যাবে যে ছোট ছোট অনেকগুলো পিঠা তৈরি হবে। কিন্তু আমার কাছে একটুখানি বড় পিঠাটাই আসলে দেখতে ভালো লাগে, তাই আমি আসলে এভাবেই হচ্ছে তৈরি করি, তারপর হচ্ছে কেটে এটাকে সার্ভ করি। আর এখন আমি গার্নিশিংয়ের জন্য এখানে একটুখানি নারকেল কোরানো সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। এটা আসলে একদমই অপশনাল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি অলওয়েজ এটা করার চেষ্টা করি। অ্যান্ড সি, দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ। এরকম পিঠা যদি বানানো যায় তাহলে কি আর অন্য কোনো কিছু লাগে বলেন? কেউ বুঝতেই পারবে না যে আপনি আসলে এই পিঠাটা কী দিয়ে তৈরি করেছেন। এই পিঠাটা এত মজা, যখন আপনি মুখে দিবেন তখন একদম মিলিয়ে যাবে। এই শীতকালে একবার হলেও এই রকম দুধ সারস পিঠা কিন্তু তৈরি করতেই হবে। তাহলে আপনারাও বুঝবেন কতটা মজার, কতটা ইয়ামি এই পিঠা হয়। আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। অবশ্যই আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে আপনাদেরই উপকার হবে। আমি কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলির রেসিপি নিয়ে কিন্তু থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের রান্নার সহজ সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। সো আপনারা যদি চান তাহলে একটুখানি চেক আউট করে আসতে পারেন। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলবো এভাবে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর এখন আমি এই পিঠাটি একটুখানি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আমি যখন পিঠাটা তুলছিলাম তখনই বুঝতে পারছিলাম পিঠাটা কিন্তু একটুখানি ভারী হয়ে গিয়েছে, দুধটা কিন্তু অনেকটুকুই অ্যাবজর্ব করে নিয়েছে। এই পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। তাই যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা একবার হলেও এই দুধ সারস পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।